খিদার যে কি কষ্টটা তখনই বুঝছি। এই খিদার যন্ত্রণায় আমার ছোট ভাইটা চলে গেল বাসা থেকে, তখন ওর বয়স 4-5 বছর হবে। আমার আম্মা যখন খাবার দিত তখন বলতো যে প্যান্টের ফিতাটা বেঁধে নাও। যখন ভাত খেয়ে উঠতাম ফিতা ছাড়তাম তখন দেখতাম আবার খিদা লেগে গেছে। নিজের থেকে বলছি, ওই আল্লাহ আমি কি আমার এই একটা কাপড় দিলাম না। আল্লাহকে বলেছেন? আমাকে একটা কাপড় দেওয়া যায় না, সবাই তো নতুন কাপড় পরছে। আমি নিজে যেহেতু একজন সেক্স ওয়ার্কার, আমি নিজে যেহেতু দেখছি অল্প বয়সের মেয়েরা যে কিভাবে সেক্স ওয়ার্কার হয়, অনেক কঠিন ব্যাপার, ওগুলো বলতে পারবো না। জীবন থেকে নেয়া এই নামটি শুনেই ইতোমধ্যে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে প্রতি পর্বে আমরা এক একজন ব্যক্তিকে আনি এবং তাদের অসাধারণ সব গল্পগুলো আমরা তুলে ধরি। আজকেও আমাদের সাথে তেমনি অসাধারণ একজন ব্যক্তি আছেন যার জীবন সংগ্রামে পরিপূর্ণ। শৈশবের নির্যাতন, যৌনপল্লীর অন্ধকার সেই জীবনগুলো পেরিয়ে তিনি হয়ে উঠেছেন শত সন্তানের জননী। রাজধানীর আদাবরের ভাড়া বাসায় 400-র বেশি অধিক সন্তানকে নিয়ে তার সংসার লালন পালন করছেন পরম মমতায়। তিনি হাজেরা বেগম। শিশুদের জন্য আমরা এই সংগঠনটির প্রেসিডেন্ট তিনি। তার ব্যক্তিগত জীবনের গল্পগুলো এতটাই সংগ্রাম মুখর যে তার এই গল্প থেকে বোঝা যায় কি করে নিজের সীমাবদ্ধতা, নিজের যন্ত্রণার মধ্য থেকেও সমাজের মধ্যে আলো ছড়ানো যায়। চলুন দর্শক, আমরা তার কাছ থেকে তার হৃদয়স্পর্শী গল্পগুলো শুনে নিই। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা আমাদের এই জীবন থেকে নেয়ার যে গল্পের আসর, সেখান থেকে আমরা ভীষণ অনুপ্রাণিত বোধ করব আপনার গল্পগুলো দর্শকদের কাছে শোনাতে পারলে। শুরুতে একটু শৈশব থেকেই জানতে চাইব আপনার শৈশবের সেই কঠিন সময়গুলো। আপনি সৎ মায়ের হাতে নির্যাতনের গল্প আমরা জানি, আমরা শুনেছি, আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে তখন তো বয়স আমার একেবারে কম ছিল, বুঝতে পারিনি কোনো কিছু, কোনো বিষয়ে। আর এটা অনেকে জানে যে আমার সবসময় আগে থেকে খাবারের একটা ইয়া ছিল। আর আমরা বাবা ছিল আপনার মিরপুর 10 নম্বরের খাল বিলে মাছ টাছ ধরতেন আর বিক্রি করতেন। বড় ভাই ছিলেন, বাবার সাথে কাছে বড় বোন ছিলেন। তারপরে আরও অনেক, আমাদের তখন মা ছিল না, মা আমার ছোট ভাইটাকে জন্ম দিয়ে মারা গেছেন। আমাদের তখন বয়স কত, যখন মারা যায় তখন 2 বছর 2.5 বছর হবে। ওরকম মায়ের কথা আমাদের মনে নেই। তবে বড় বোন ছিল যে সানাজাপা, তার কথা সে এখনো আমাদেরকে ওভাবে দেখে। বড় বোনই মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওটাই করছে উনি। আর আমি তখন আমি জমজ ছিলাম, একা ছিলাম না। তো বাবা ওই অভাবের সময়, আমাদের আর একটা ভাই ছিল, যে ভাইটা হওয়ার সময় আম্মা মারা গেছেন, ওকে আর মানে আমাদের সবাইকে দপ্তর দিয়ে দিচ্ছিলেন বিভিন্ন জায়গায়, কারণ তখন খাবারের খুব ছিলেন। তো ওই দিক দিয়ে দেখতে গেলে পরে বাবা আবার ফেরত যে আমরা ছোট ছোট ছিলাম, দেখাশোনা করার জন্য বাবা আরেকটা বিয়ে করলেন। বাবা ভাবছিল যে আমাদের দেখাশোনা করবেন, আর বাবাও তো বউ আসার পরে অন্যরকম হয়ে গেলেন, আমাদের কথা ভুলে গেলেন। পরে আমার ওই সৎ মায়ের পরামর্শে আমাদেরকে আবার দপ্তর দিয়ে দিলেন, দপ্তর থেকে আনলেন। যখন উনি বাচ্চা পেটে হলেন, উনি প্রেগনেন্ট হলেন, তখন আবার ফেরা আমাকে, মেজো আপাকে, বড় আপাকে তো আনতে পারলেন না, বড় আপাকে অনেক দূরে দিয়ে দিয়েছেন। সেটা বাংলাদেশের বাইরে উনি চলে গেছিলেন। অন্য পিতামাতা আপনাদেরকে দত্তক নিয়েছিলেন? জি। আচ্ছা। ওর ওইখান থেকে বড় আপা এসে আবার আমাদেরকে ছুটে ছুটে একখানে করলেন। তো ওই সময় যখন দেখলো বড় আপার এখানে আমরা একটু ভালো আছি, বাবা দাদা মাছ ধরে, বড় আপা বিভিন্ন কাজ করে আমাদেরকে চালায়, 2-3 জনকে, আমাকে আর বাবুকে, জবেদা বুজিকে। আমরা 5 ভাই বোনই ওইখানে। তখনও আমার ওই সৎ মা বাচ্চা পেটে যখন আসলো, তখন আবার বাবা আমাদেরকে নিয়ে আসলো। কিন্তু বড় আপা, বড় ভাইয়া বিয়ে করে ফেললো আলাদা, আর আপাকে আর আনলো না। না আনার পরে আমরা ওইখানে থাকি। তো
তো সব সময় খাবারটা লেগেই থাকতো আব্বা। আর খিদার যে কি কষ্টটা তখনই বুঝছি। আর কখনো পেট ভরে আমরা বিশেষ করে আমি সবসময় ভাতই খেতাম, তা ঠিক মতো খেতে পারতাম না। খাওয়ার যে কি কষ্ট ছিল, তো তখন ওই এই খিদার যন্ত্রণায় আমার ছোট ভাইটা চলে গেল বাসা থেকে, তখন ওর বয়স 4-5 বছর হবে। আমার তো ওই যেটা আমার জমজ ছিল তাকে তো আর ফিরিয়ে দিয়ে পাইলাম না, ওই যে দপ্তর দিয়ে দিয়েছে তারা চলে গেছে অন্য জায়গায়। আর আমি মেজো আপা চলে গেল আমার এক কাকার বাসায়। আমি এখন পর্যন্ত সেই ভাইয়ের খোঁজ পাননি? ভাই মারা গেছে কি জানি না, খোঁজ পাইনি। বোনটাকেও পাইনি, আমার সাথে যে জমজ তাকে, সে বোন, তাকেও পাইনি। তো আমার বড় আপা এখনো বলে খুব একই রকম ছিলাম দুজন দেখতে। তার নাম কি ছিল? ওর নাম হচ্ছে রহিমা। রহিমা। আমাদের আবার ফিরে সবগুলোর নাম হচ্ছে, যেমন বিবি হাজেরা, বিবি খাদিজা, বিবি জবেদা, বিবি রহিমা, এরকম করে নাম রাখতো বাবা। মোহাম্মদ হানিফ ভাইদের নাম বাবার এই মার এইভাবে নাম লাগতো। তো একদিন আমার সবচেয়ে বেশি লাগতো যে আমার আম্মা যখন খাবার দিত, ভাত দিত, তখন বলতো যে প্যান্টের ফিতাটা বেঁধে নাও, বাইন্দা দিত উনি নিজে। আমি তো কখনোই বুঝতে পারতাম না এই ফিতা বানলে কি হয়, কেন ফিতা বেঁধে দেয়। যখন ভাত খেয়ে উঠতাম ফিতা ছাড়তাম তখন দেখতাম আবার খিদা লেগে গেছে। শুধু এইটাই বুঝছি, পরে বড় হয়ে বুঝতে পারছি যে এটার কারণ এইটা। মানে তখন তাহলে ক্ষুধা কম পাবে বা খাওয়া কম যাবে। হ্যাঁ, আমি মানে যাতে ভাত আমি কম খেতে পারি, এটার জন্য আমাকে এইভাবে করতো। পরে একদিন ওই খিদার খুব কষ্ট হয়েছে আপা, যন্ত্রণার, তাহলে একদম বলছি যে মেজো আপার বাসায় যাবো। তখন ওই যে মিরপুর 2 নম্বর পরে 2 নম্বর না 6 নম্বর ওইদিকে চলে যাব বলে, মেজো আপার কাছে গেলে তো একবেলা ভাত খেতে পারবো। ওই মিরপুর 11.5 নম্বর থেকে বাস উঠছি, দোতলা বাসে ঘুমাই গেছি। ওই যে ঘুমাই গেছি, আয়না জিপিও নামাই দিচ্ছে, গুলিস্তান জিপিও। ওই যে জিপিওতে আসলাম, আর বাড়িঘর চিনলাম না, আর যাইনি। মানে ওই রাস্তা যে কাঙ্গালি বাচ্চারা ছিল তাদের সাথে ছিলাম। অনেক সময় মার ভাতে, যে যুদ্ধের সময় যে মানুষদেরকে ফ্যান ভাত দিত মানুষের, ভাতের মার, যেটা হ্যাঁ ভাতের মার, ওগুলো খেতাম। ওই আর হোটেল থেকে দইয়ের মালসা কিনে আনতাম বা চায়া নিতাম। তখন কত বছর বয়স ছিল? ওই 8 হবে, 7-8 এরকম হবে। তখন কি মনে হয়েছিল যে বাড়ি থেকে কেন পালিয়ে আসলাম? না, রাস্তায় অনেক কান্নাকাটি করছিলাম ফিরে যাওয়ার জন্য। পরে রাস্তায় অনেক বাচ্চাগুলো আসছিল না, তারা বলছে যে আমরা তো চিনি না, আমগুলো আগে থাকো। অনেকে চোর ছিল, অনেকে যে যৌনকর্মী ছিল, অনেকে টোকাই ছিল, কাগজ টোকায়, এদের সাথে মিশে গেলাম। ওই জিপিও মুক্তঙ্গর এখানে থাকতাম আর খেতাম, আপনার বিভিন্ন পোলাপানের সাথে চলতাম। তখন আর গোসল করতাম আপনার রমনা পার্ক আছে, রমনা পার্কে আপনার এই যে হাইকোর্ট যে মাজারটা ছিল, ওইখানে একটা পুষ্করণী ছিল বিশাল, এখন নাই, এখন ঈদগাহ হয়ে গেছে, আগে পুষ্করণী ছিল, ওখানে গোসল করতাম। এইভাবে করে অনেক বছর। তারপরে তো আরও ভবঘুর আশ্রয় কেন্দ্রে একবার ধরে নিয়ে গেল। তারপর ওইখান থেকে, এটা কি সব শিশুকে একসাথে নিয়ে গিয়েছিল? না, যাকে পারছে তাকে ধরছে, যে দৌড়ে চলে যেতে পারছে চলে গেছে। পাগল বলো, সেক্স ওয়ার্কার বলো, বুড়ো মানুষ বলো, সবাইকে একসাথে ধরে নিয়ে গেছে, একদম নারায়ণগঞ্জ। ধরে নিয়ে গিয়ে কি করতো? নিয়ে গিয়ে ওই আশ্রয় কেন্দ্রে রাখতো, যেটাকে লঙ্গরখানা বলতো আগে। তো ওই নারায়ণগঞ্জ নিয়ে গেছে, যেটা চৌধুরী, এখন গোদনাইল চৌধুরী বাড়ি বলা হয়। সেখান থেকে একবার এক স্যারের বাসায় তখন কাজে নিয়ে গেছে। তো আমি যেরকম মানুষ ওরকম কাজ না, কাজটা বড় মানুষের, আমি পেরে উঠতে পারিনি। পরে কষ্ট করে ওইখান থেকে পালায় চলে আসছি, আইসা আবার ওই বাচ্চাদের সাথে ছিলাম। এরকম অনেক ঘটনা আছে আপনার জীবনে, যা কত বাসায় দাগ কাটা এরকম ওই সময়কার কি কথা যদি বলি, কি গল্প যেটা এখন আপনার মনে পড়ছে এই মুহূর্তে?
এই যে মানুষে অনেকে বলে না যে ঈদের কাপড় লুকায় রাখে, কেউ দেখতে পারে না। আমি কোনো সময় ঈদের কাপড় কিনতেই পারিনি কত বছর, তা নিজেও জানি না, লুকাবো কি করে। এইগুলো মানুষ যখন বলে তখন আমার খারাপ লাগে। একদিন তো ঈদে কোনো দিন কাপড়ই কিনতে পারিনি, পরে নিজের থেকে বলছি, ওই আল্লাহ আমি কি আমার এই একটা কাপড় দিলাম না। আল্লাহকে বলেছেন আপনি? কেন জানি বললাম যে আমাকে একটা কাপড় দেওয়া যায় না, সবাই তো নতুন কাপড় পরছে। তো এই জিনিসটা আমাকে আবার সবসময় মনে রাখছে যে ঈদের কাপড় কখনো লুকাইতে পারি না, ঈদে কখনো নতুন কাপড় পরতে পারিনি। এটা আমার মানে সবচেয়ে বেশি কষ্টকর। কত মানুষের গল্প করে যে আমরা ঈদের কাপড় পরছি, আমরা কিন্তু তখন কিভাবে বলি যে আমি ওই ঈদের কাপড় পরছি, যে তো পাইনি, রাস্তায় থাকলে ঈদের কাপড় কোত্থেকে আসে। এটা এখন বুঝি, মানুষ বলে তখন বুঝি যে ঈদের কাপড়টা সেই ফিল করা কষ্টের জায়গাটা যে অন্যরা লুকিয়ে রাখতো আর আপনি সেখানে পেতেনই আমি না। কখনো লুকাবো কি করে, পেতাম না তো লুকাতে পারি নাকি। তারপরে যদি তারপরের ধারাবাহিকভাবে যদি আসি, তারপরে ওইখান থেকে ভবঘুরে আশ্রয় কেন্দ্র থেকে আবার আর রাস্তায় আবার ভবঘুরে এরকম করতে তো এক সময় তো যখন 11-12 বছর, 11 বছর 11.5, তখন তো আমাকে বোতলে বিক্রি করে দিল কিছু, তো সবাই জানে। তো ওইখান থেকে যে এই বোতলে রাস্তায় সব জায়গায় আমি দেখলাম যে যৌনকর্মীদের বাচ্চাদের কখনো এখানেই দেখছি আমি বেশিরভাগে। মানুষ তো হয়তো সেটা কোথায়, ওই জায়গাটা কোথায় ছিল? নারায়ণগঞ্জে ছিল? আচ্ছা, আপনার ইংলিশ শুট ছিল প্রথম। এর উপরে অনেক গেছে, অনেক দিন চলে গেছে, অনেকবার রেপের শিকার হয়েছি, ধর্ষণের শিকার হয়েছি, কিন্তু বাস্তবটাই এই যে বোতলে বিক্রি হয়ে গেছি। কার মাধ্যমে হয়েছিলেন এটা কি মনে পড়ে? একজন রাস্তারই মেয়ে, ওই যৌনকর্মী ছিল। আমি তো তখন ওই এলাকায় আমরা ভাঙ্গারি টোকাইতাম, কাগজ টোকাইতাম, টোকাইছিলাম, ওইসব এলাকায় গিয়েছি, দেখেছি, কিন্তু ওই পেশায় যাব বলে কখনো ইচ্ছা ছিল না। কিন্তু ওই মেয়ে নিয়ে তার ইয়ার কাছে বিক্রি করে দিল, মেয়েটার একটা ছেলে। অনেক রিকোয়েস্ট করছে যে আমি এই পেশায় থাকবো না, করবো না। কে শুনে কার কথা, হয়ে গেলাম। তখন থেকে দেখছি আপা যৌনকর্মীদের বাচ্চারা, মেয়েরা যৌনকর্মী হয়, বাইজে নাচে, রাস্তাও সেম দেখছি। যে তারপরে যখন বড় হলাম আস্তে আস্তে সব দেখলাম, বুঝলাম যে যৌনকর্মীর সংখ্যা তো বাড়বে, কারণ যেহেতু যৌনকর্মীরা বেশি, তাদের সন্তানরা যৌনকর্মী হচ্ছে, ছেলেরা মাদক ব্যবসায়ী হচ্ছে। এই থেকে একবার বোতলে, একবার রাস্তায়, নারায়ণগঞ্জ, টানবাজার ছিলাম কিছু বছর, সব জায়গায় ছিলাম। আমি যদি বলি সেই একদমই যে জায়গাটা আপনি বলছেন যে আপনাকে বিক্রি করে দিল, এবং ওখানে কি ধরনের আসলে নির্যাতন বা কিভাবে করে বাধ্য করা হয়, এই যে কত গল্পগুলো যদি অল্প বয়সে মেয়েরা যে কিভাবে আপনি সেক্স ওয়ার্কার হয়, অনেক কঠিন ব্যাপার, ওগুলো বলতে পারবো না, কারণ বলা সম্ভব না। তো ভুলে যেতে চাই যে জিনিসগুলো হয়েছে, এটা কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জন্য এটা ঠিক না। তো বোতলে ওই যে খদ্দের আসতো, নিত হতো, আর আমি তো পারতাম না, আমি অন্যজনের কাছে দিয়ে দিতাম।
সে টাকা দিত 10 টাকা, এইটা নিয়ে আবার সর্দানিকে কাছে দিতাম, আমাকে যেই করতো। তো এইভাবে করে তাদের সাথে মানে হয়েছে, অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। এখন এটা বাদ দিই। এবং তখন থেকেই আপনার মধ্যে জিনিসটা কাজ করতো যে এখন যে সন্তানদের লালন পালন করার যে বিষয়টা দেখতেন যে ছেলেপেলেরা খুবই হ্যাঁ, খারাপ হয়ে রাস্তায় যাচ্ছে। এটাই আমার মনে হচ্ছে যে রাস্তায় রাস্তায় থাকছি, তখন দেখছি যে রাস্তার ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা, মারা রাস্তায় আপনার সাথে রেখে রেখে আপনার কাজ করতেছি। বোতলে মা খদ্দের নিচ্ছে বা মেয়ে দেখতেছি। এগুলো তো আপনার নিজের দেখা, এটা তো আর কেউ গল্প করে বলে দিবে না। আমি নিজে যেহেতু একজন সেক্স ওয়ার্কার, আমি নিজে যেহেতু দেখছি। তো তখন যখন রাস্তায় আপনার 1997 সালে যখন রাস্তায় আমি যে সেক্স ওয়ার্কার ছিলাম, তখন আমি কেয়ার বাংলাদেশের সাথে আউটরিচ কেয়ার এডুকেশন হিসাবে কাজ করছিলাম HIV/AIDS প্রিভেনশনের জন্য। তো তখনই কেয়ার বাংলাদেশ আসছে HIV প্রতিরোধ করতে। তখন রাস্তার ভিতরে যে নির্যাতনগুলো হতো সেগুলো তুলে ধরছি, যে পুলিশে মারে, মাস্তান মারে। আমরা এমনও শুনে থাকি বা পেপার পত্রিকায় দেখে থাকি যে অনেক সেক্স ওয়ার্কারের সন্তানেরা তার মায়েদের জন্য যে জন্মবিরোধীকরণ যে বিষয়গুলো আছে তারা সেটা সন্তানরা দিচ্ছে। আমি বলতেছি তখন ওই রাস্তায় যে যৌনকর্মীরা থাকে তাদেরকে দেখছি, তাদের বাচ্চারা মারা বলে গেছে, এই তোর আন্টির আসবে, একটু বেশি করে কন্ডম নিয়ে নিস। একটা মেয়ে তার মায় কাজ করবে, যৌন কাজ করবে, সে কন্ডম নিবে, তাহলে ওই মেয়েটা কি হবে আপা বলেন? এটা চিন্তা করে দেখেন। তখন থেকে আমার মনে হয়েছে যে যদি আমি জীবনে কিছু করতে পারি তাহলে যৌনকর্মী বাচ্চাদের নিয়ে কী করব। আমার তার তেমন টাকা ছিল না তখন। ওই যে কেয়ার বাংলাদেশ আসলো যৌনকর্মীদের মাঝে, তারা যৌনকর্মীদের নিয়ে সংগঠন করলো। আমরা যৌনকর্মীরা মিলে সংগঠন নিজেদের অধিকারের কথা বললাম, নিজেরা কিভাবে এই যে মানুষের শহীদ মিনারে যায়, শহীদ দিবস পালন করে, যৌনকর্মীরা কখনো করে না। কিন্তু পরে যে কেয়ারের মাধ্যমে আমরা নিজেরা একটা করে না করতে দেওয়া হয় না বা যৌনকর্মীদেরকে দেখতেই পারে না। মানে যৌনকর্মী মনে কোনো একটা পৃথিবীর সবচেয়ে বড় একটা খারাপ দিক, যেটা মানুষ মনে করে। অ্যাকচুয়ালি মানুষ তারা মনে করে না যে এরাও তো একটা মানুষ। তো যৌনকর্মীদের কথা শুনতে এমনি আপনার মানুষ খারাপ করে যাই। তারপর থেকে আপনার ওই HIV নিয়ে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় যখন সংগঠন করলাম, তখন নিজের অধিকারের কথা বললাম। শহীদ মিনারে গেলাম, আপনার এই যে ইয়াতে আপনি বিজয় দিবস আমরা এই সাভারে গেলাম শহীদ স্মৃতিসৌধের করতে। এই যে আস্তে আস্তে করে অধিকারের জায়গাগুলো প্রতিষ্ঠিত হতে লাগলো, অধিকার কোটিগুলো। আর অনেক সারা বাংলাদেশের মেয়েরা নিজেদের যারা যৌনকর্মী বোতলগুলোতে সংগঠন করলো। আমরা একটা তারপরে এরকম এর ভিতরে আবার ওই যে টানবাজার আন্দোলন উচ্ছেদ হলো, সেখানে অনেক আন্দোলন করলাম। তো এরকম করতে করতে আপনার ওই সংগঠন করতে করতে তারপর একবার বললাম যে আমাদের তো একটা পথ হইল না, নিজেদের অধিকারের কথা বলতে পারি, পুলিশ নির্যাতন করলে বলতে পারি, মাস্টার নির্যাতন করলে বলতে পারি, কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে, যেমন আমার বাচ্চাদেরকে যৌনকর্মীর বাচ্চাদেরকে কোনো স্কুলে ভর্তি করে না। অনেক যৌনকর্মী আছে যাদের বাচ্চারা রাস্তায় থাকে, রাস্তায় বড় হয়, ছেলেরা বিভিন্ন ধরনের সব ইয়ার ভিতরে জড়িত হয়ে যাচ্ছে। এদের জন্য কিছু করা যায় না? 2003 সালে এই কেয়ার বাংলাদেশের সহযোগিতা, ডেনমার্কের সহযোগিতায়, FSI, সেভ দ্য চিলড্রেন, এদের সবার সহযোগিতা একটা বাচ্চাদের একটা চাইল্ড কেয়ার সেন্টার দিল দুর্জয়। সেটা প্রায় ওই চাইল্ড কেয়ার সেন্টারে আমি আবার প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কাজের সুযোগ পেলাম। এমনি HIV নিয়ে কাজ করছি,
এখন ডাইরেক্ট পজিট অফিস। আপনার যে সংগঠন শিশুদের জন্য আমরা, এটা কবে থেকে শুরু হলো এবং কতজন হ্যাঁ, শিশুকে এটাই দিয়ে যে শুরু করেছিলেন? ওই চাইল্ড কেয়ার সেন্টারটাই বন্ধ হয়ে যায়, মানে ডেনমার্কের ফান্ড বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সমস্যায় পড়ে যাই বাচ্চাগুলোকে নিয়ে। অনেকের মাদের খবর দেওয়া হয়েছে, তারা নিয়ে যাচ্ছে, তো নিয়ে কি করবি, সে রাস্তায় রাখবে। এর ভিতরে যে আমাদের যে জাহাঙ্গীরনগর যে স্টুডেন্টগুলো আছে, তার সাথে আমার পরিচয় হইলো একটা সার্ভেতে। তো আমাদের সেন্টারে আসতো, দেখতো। তখন ওই যখন 2010 সালের দিকে সেন্টারটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে মানে বাচ্চা অন্য জায়গায় পাঠাই দিল, সেন্টার ক্লোজ, দুর্যোগ ফান্ড নাই। পরে আমরা ওর সাথে যে বললাম, আলোচনা করলাম যে ভাই কী করা যায়, বাচ্চাগুলো বেশিরভাগই রাস্তায় চলে গেছে। তখন ও বলছিল যে আমরা সবে মাত্র আপা পাশ করে আসছি, আমাদের কাছে তেমন টাকা নাই। পরে বলছি যে আমি তো বিভিন্ন দেশে বিদেশে গেছি, আর কিছু টাকা আমারও আছে, আমার টাকা তোমাদের শ্রম, তোমাদের সবাই মিলে একটা কাজ করলেও তো পারি। পরে এই যে ওরা জাহাঙ্গীরনগরে বেশ অনেক ছেলে মেয়েরা আসলো, মিন্টু, দিনা, তারপর ইমু, আরও বহুত, ফেরদুস, আর বহুত মানুষ আসলো, এসে আমাদের সাথে একসাথে জড়িত হইল। প্রথম অবস্থা সাভার একটা অফিস নেওয়ার পর 2010 জুন মাসে নাম দিই শিশুদের জন্য আমরা সবাই মিলে এখনো আছি। কয়জন শিশু দিয়ে শুরু হয়েছিল? তখন তো হয়তো 21-22 জন, মনে নেই, আমরা 21-22 জন বাচ্চা নিয়ে আপনার প্রথমে আমরা শুরু করি। আর এখন তো অনেক বাচ্চা আছে যারা বাইরে পড়াশোনা করে, যারা এখন ভিতরে থাকে প্রায় 40 জনের মতন, আর সবাই বাইরেই থাকে, কেউ বিয়ে করে ফেলছে। প্রায় 400-450 বাচ্চা আমাকে ওই সেন্টারে আমি রাখছি। এই যে সন্তানের এখন সন্তানের মধ্যে দিয়ে আপনি আছেন, সন্তানরা আপনাকে ঘিরে রেখেছে, এতে করে আপনার বলছিলেন যে আপনি নিজের সন্তান আপনার নেই বলে, এতে কি কোনো আক্ষেপ রয়েছে? আবার কি বলেন, আক্ষেপ থাকবে কেন? এত সন্তান, মা ডাকা, আমরা এতগুলো বাচ্চা মা ডাকে, এত সন্তানে মা ডাকে। তার রাস্তায় গেলেও অন্য আমাদের বাচ্চা বাদ দিও, বিভিন্ন স্কুলের বাচ্চারা গেলে ওই আম্মা আসছে, এর হিসাব করলে হাজারেরও ছেড়া যাব। কিন্তু আমার নিজের আবার কিসের সন্তান লাগে বলেন? আমার কোনো এই আক্ষেপ নাই যে আরে নিজের সন্তান, এটা আমার কখনো মনে হয়নি। আমাদের মানে শিশুদের জন্য আমরা পুরো ফ্যামিলিটি আমরা নিজেরাই সবাই মিলে একরকম থাকতে চেষ্টা করি। তখন যে খাওয়ার কষ্ট ছিল, এখন সেই মানে সেই হাহাকার, সেই যে আপনার খাবারের প্রতি ভালোবাসা, সেই জায়গা কি কিছুটা হলেও মিটেছে? আগে তো ছোটবেলায় তো আমি নিজে কষ্ট করছি, আমি যাতে কষ্ট না করি, কষ্ট যেটুক পাইছি সেটুক যেন অন্য বাচ্চারা না পায়, এর জন্য তাদেরকে অন্তত ঠিক মতো খাওয়াটা যেন ওরা ঠিক মতন পায়, যাতে অন্তত আর কিছু না, খাওয়াটা, এটা নিরাপদ জায়গাটা, যে জায়গা আমার ছিল না। এক সময় আমাকে রাস্তার ভিতরে মানুষে কালি দিয়ে শোয়া রাখতো, মুখে কালি মারতো, হাত পায়ে কালি দিয়ে রাখতো, এই তুমি আমাদের এইখান সবার থেকে সুন্দর, মানুষ তোমাকে লেগে আমাকে রাত্রে টানটানি করবে। যখন মুক্তঙ্গতে থাকতাম, আমি চাই ওরকম যাতে কোনো শিশু না হয়, নিরাপদ যাতে একটা সত্যিকার একটা নিরাপদ জায়গা থাকে, যাতে যৌনকর্মীদের বাচ্চারা সকল ধরনের। কালি দিয়ে রাখার এই বিষয়টা একটু শুনতে চাই। কালি দিয়ে রাখা মানে আমি যখন 10 বছর বয়স, তখন আমাকে বেশ বড়ই দেখা যায়, পরিষ্কার ছিলাম, আগে অনেক পরিষ্কার ছিলাম, সুন্দর ছিলাম নাকি, ওরা বলতো, আমি বললি না তো, বলতো সবসময় ওরা আমাকে কয়লা গুঁড়া করে কালি মাখিয়ে দিত, অন্যান্য যারা ছিল আপনার সাথে। হ্যাঁ, ছেলে মেয়ে সবাই। তারপর আমরা রাস্তায় শুয়ে থাকতাম, কেউ কালা দেখে আমাকে ধরতো না, এরকম। রাস্তায় যখন ঘুমানোর সময়টায় নিজেদেরকে নিরাপদ করার জন্য, নিজে নিরাপদ থাকার জন্য ওরা আমাকে কালি মারতো, ওরাও নিরাপদ থাকতো, আমাকেও নিরাপদ রাখতো। কখনো কখনো ওই যে মুক্তঙ্গে আগে অনেক গাছগাছালি ছিল, সেই গাছের চিপায় গিয়ে ঘুমায় থাকতাম, জিপিওতে। আর অনেক সময় সদরঘাট গিয়ে ঘুমাইতাম,
মানে জীবনে যে কষ্ট না মানে কেউ না করছে সেই সব আমি অন্তত করছি। একদম বাসা কাজ থেকে নিয়ে ইটে ভাঙা কাগজ টোকা, মানে হেন কাজ নাই যে আমি না করছি, শুধু নিজেকে বেঁচে রাখার জন্য, বেঁচে থাকি যাতে ভালো কিছু একটা করতে পারি। অনেক বড় কাজ করছেন আপনি, এই যে না আপা, কাজ আমি বড় করি না, আমরা করতেছি, আমরা সবাই মিলে করতেছি। আপনিও এটার ভিতরে জড়িত, সবাই এটার ভিতরে জড়িত। শিশুদের জন্য আমরা মানে আমরা সবাই সবাই একা না। আর বেশিরভাগ ঈদের কাপড়ের কথা বলছিলেন, তখন ঈদের কাপড় নাই তো বলবেন কি করে যে লুকিয়ে রাখতেন। এখন কি আপনার সন্তানদের বা আপনার ঈদের কাপড় হয়? চেষ্টা করি আপা যে ওদেরকে অন্তত রোজার ঈদ, কোরবানি ঈদ, মানে ঈদগুলোতে নতুন কাপড় পরানোর জন্য দেয়। আপনার ওই যে জাহাঙ্গীরনগর একজন প্রফেসর আছে, তার মেয়ে গুলু আপা, তারপরে ওই যে গান গায় শাওন আপা, কৃষ্ণকলি দিদি না কৃষ্ণকলি না, একটা আছে শাওন, এই যে নিজে গান লেখে সায়ান সায়ান আপা, এরা আরও একটা আপা আছে, সবাই মিলে প্রতি বছর কাপড় দিবে বাচ্চাদেরকে ওদের পছন্দ মতন। আমাদের কেউ পছন্দ না, আমরা কেউ দামও কম না, কিচ্ছু না। ওরা নিজেরা মার্কেটে যে আমরা নিয়ে যাব, ওরা পছন্দ করবে, আমরা আপারা বিল মিটাবে। আমরা কেউ দামও বলতে পারি না যে একটু কমাবো, ইয়ে করো। ওরা যা পছন্দ করে, যেই দাম বলবে সেটা আমি দেবো। এভাবে করে ওদের পছন্দ মতন কাপড় কিনে আমার যে কত ভালো লাগে আপা জানেন না। আর খাবারের যোগান, এই যে এটা সবাই মিলে, আমরা সবাই মিলে এটা সহযোগিতা করি, সহযোগিতা করে। এটা কেউ ডিম দিচ্ছে, কেউ দুধ দিচ্ছে প্রত্যেক দিন, কেউ প্রত্যেক দিন ডিম দিচ্ছে, এরকম অনেকে আছে। বাড়ি ভাড়াটার দিচ্ছে, কেউ পড়াশোনার পারপাসটা দিচ্ছে, সবাই মিলেই সহযোগিতা করছে। দারুণ আপনার এই প্রশংসনীয় উদ্যোগ, শিশুদের জন্য নিয়ে কাজ করা, নিজের সেই শূন্যতার জায়গাটা আপনি ভরিয়ে দিচ্ছেন শিশুদের মধ্যে দিয়ে। আমরা এই পর্যায়ে আরও গল্প শুনবো, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি। আপনারা শুনছিলেন হাজেরা মা, শত সন্তানের জননী হাজেরা মায়ের গল্প। ফিরছি আরও গল্প নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম জীবন থেকে নেয়ার আজকের পর্বে। আমাদের সাথে আছেন হাজেরা মা। তিনি অনেক অনেক শিশুদের জীবনকে রাঙিয়ে তুলছেন, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছেন। চলুন শুনি তার কথা আবারও। হাজেরা মা, এই যে শিশুদেরকে আপনি তাদেরকে পড়ালেখা করান, তাদের অনেকে দেখা যাচ্ছে বড় হয়ে বিয়ে শাদী করেছে, পড়ালেখা করে ভালো একটা অবস্থানে আছে, এটা দেখতে কেমন লাগে? বিয়ে শাদীটা আমরা দিচ্ছি না, ওরা নিজেরাই পছন্দ করে বিয়ে করছে। ছেলেদের ব্যাপারটা বলি, ওদেরকে আপা আমরা ম্যাট্রিক পাস পর্যন্ত রাখতে পারি, তারপর যদি ওরা পড়াশোনা করতে চায় তাহলে বাইরে রাখতে হয়। আর মেয়েদেরকে যতদিন পারো সেন্টারে থাকো। ছেলে মেয়ে এদেরকে কি আলাদা করে রাখা হয়? এখন তো আলাদা করে, ছেলেরা আলাদা থাকে, মেয়েরা আলাদা। ছেলেরা নিচতলায়, মেয়েরা দোতলায়, এরকম একটা বাড়ি আমাদের নেওয়া হয়েছে, যাতে ছেলে মেয়েরা। আর এখন বড় ছেলে সব বাইরেই থাকে, ছোট ছোট আছে, যেমন 4 থেকে আপনার 8-9 বছরের বাচ্চারা আছে এখন বেশিরভাগই। আর 14 বছর একটা ছেলে আছে, তাও তো ছোট থেকে। তো ওরা যখন বিয়ে করে বাইরে চলে যায়, মায়েদের কাছেই পাঠায় আপা, যেটা হোক। মারা তখন একটা, যারা যৌনকর্মী যারা তাদের সন্তানদেরকে দেয়, তারা কি তাদের সন্তানদের খরচের বিষয়টা দেখেন? আগে দেখতো 2-1 মাস, প্রত্যেকটা বাচ্চার মা 2-1 মাস দেখে, খরচা দেয়, তারপর আর যোগাযোগই করে না। এরকম অনেক বাচ্চা আছে আপা যাদের মা বাপই নাই, এখন মারা গেছে, মা মারা গেছে। মা মারা যাওয়া মানেই তো ওদের সব, মানে আর যোগাযোগ করার কেউ থাকে না। এমন অনেক এখনো আছে অনেক বাচ্চা যাদের মা মারা গেছে, অনেকে বড় হয়ে গেছে, চাকরি টাকরি করে আসে, মানে। আর যারা পড়াশোনা করতেছে তারা কোনো না কোনো পাবে, একবার না একবার দিনে এসে যোগাযোগ করবি। আর কি 2-3 জনকে দিছি আপনি আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য, পড়াশোনা শেষ চলে যাবে। বিয়ের কথা বলছিলেন যে তারা তাদের সন্তানদের জন্মদিন পালন করে। আমাদের অনেক বাচ্চা আছে যারা বাইরে চলে গেছে, বিয়ে করছে,
সবচেয়ে ভালো লাগে এটা যে ওরা বাচ্চা টাচ্চা হয়েছে, জন্মদিন পালন করবে। আগে যেমন বিয়ে করতে বলি, ওর মা বলতেছে যে আগে সেন্টারে তোমার মাকে দাও দাও, মানে বিয়ে করব, ও বিয়ে পড়াবে, আমাকে আগে দাওয়াত দিবে, আমাদের বাচ্চাদের যেতে হবে, না গেলে ও বিয়ে করবে না, ইত্যাদি ইত্যাদি। আর মাও বলে তাহলে তার বিয়ে করার দরকার নেই, আপনি যদি না থাকেন। আমরা যাই সবাই মিলে আনন্দ করি, বিয়ে দিয়ে তারপরে আশা করি। আবার জন্মদিন, আমাদের যে একটা বাচ্চা আছে এখন বেশ ভালো পয়সা টয়সা কামায়, ভালো কাজই করে, আপনি বিভিন্ন রিক্সা টিক্সা ভাড়া দেয়, ও নিজে রিক্সা করছে। তো ওর মেয়ের জন্মদিনে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এত প্রায় 300-400 মানুষ দাওয়াত দিচ্ছে। এত খাবার কিভাবে দেখি যায়, গরু জবাই করছে, খাসি জবাই করছে, মুরগি। আপনার চোখে তখন আনন্দের অশ্রু দেখা আমি যায়? তো সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে ওর যে মা, সে মা উঠে গিয়ে আমাকে জায়গা দিছে যে তুমি আগে বসো আপা, তুমি বসো। আর যমুন কইতাছে মা, মানে আমার ওই ছেলে যমুন, তুমি বসো মা। এই যে সম্মানটা, এটা মানে এখনকার যুগে নিজেদের ছেলে মেয়েরা এগুলো এতটা করে করবে না বোধহয়। না। ধন্য যাদেরকে আমি অন্তত দেখছি, শুনছি, পড়াশোনা করানোর সুযোগ দিচ্ছি। বিয়ে হওয়ার সময় ওদের কোনো সমস্যা তৈরি হয় না যে না, ওরা তো মার কাছে পিতৃ পরিচয়হীন বা অন্যভাবে একটা সংগঠনে না, বড় এরকম হচ্ছে? অনেক মেয়েরা আছে যাদের পরিচয় আমাদের যে জাহাঙ্গীরনগরের যে টিমটা আছে বা অন্যান্য ভাইয়ারা আছে, তারা কিন্তু তাদের নামগুলো দিয়ে দিচ্ছে। যাদের নাম একেবারে দেওয়া সম্ভব না, তাদের নাম যেমন মুশিবুল আজম মিন্টু, তার ওয়াইফ দিনা, হাজরা বেগম, আমার দাদার নাম, এরকম করে আমরা দিয়ে দিই। আবার অনুমতি নিয়ে নিই যে আমরা কি দিতে পারবো, নাহলে তোরে যেমন ভোটার আইডি কার্ড লাগে, জন্ম নিবন্ধন লাগে, একটা বাচ্চার জন্ম নিবন্ধন করাইতে গেলে সেই বিষয়গুলো আমরা দেখে পরে ওরা বলে আপনাদের বাচ্চা আপনারা যা ইচ্ছে তাই করেন, আমাদের কোনো ইয়ে নেই। তো এরকম করে আমরা স্কুলে যখন ভর্তি নেওয়া, ওই সময় কোনো সমস্যা হয় কিনা? না, আগে তো প্রথম সমস্যা হইতো, একটা স্কুলে পড়াইতে পারছি, অন্য কোনো স্কুলে। এখন তো সারা বাংলাদেশের স্কুল অন্তত আমাদের বাচ্চাদেরকে ডেকে নিয়ে যায়, পড়াশোনা করে। তবে কিছু কিছু স্কুল আছে এখনও আপনার তাদের ওই বিহেভিয়ারটা, বড় স্কুলগুলো তাদের সেই মানে জনকর্মীর বাচ্চা যে খারাপ হয়ে যায়, সেই চিন্তাটা ধারণাটা এখনও তাদের আছে। এই যে এতগুলো সন্তানকে আপনি অনেক সময় দেখা যায়, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, আপনি নিজে হাতে মাখিয়ে মানে খাবার খাইয়ে দিচ্ছেন, একসাথে সবাই মিলে আপনাকে জড়িয়ে ধরছে মা মা বলে। এই অনুভূতিগুলো একটু শুনতে চাই। অনেক ছোট ছোট বাচ্চা আসে, তারা নিজের হাতে খেতে পারে না, আর খেতে পারলেও আপনার অল্প ভাত খায়, বেশিটা ফেলায় দেয়। তখন ওকে খাওয়াই, তখন ভাবি কি আমিও খাচ্ছি, এমন লাগছে। ওদের সাথে সাথে মানে গোল করে বসায় বাচ্চাদেরকে যখন খাওয়াই, আমি ভাতগুলো খাওয়াই একটার পর একটা। হ্যাঁ, একটা মাছ সবাইকে আবার খাওয়াবো, আবার একটা মাছ নিয়ে আবার সবাইকে খাওয়াবো। কেউ আবার ভাবতে পারবে না যে আমাকে একটু কম দিল কেন, আমাকে একটু বেশি দিল, সমান করে দিই। এটা মানে ওরা ভাতটা খেয়েও শান্তি পায়, আমি খাওয়াইও শান্তি পাই, যাতে ওটা নষ্ট হয় না, খাবারটা নষ্ট হচ্ছে না, আর ও পেট ভরে খেতে পারছে, এটা আমার ভালো। আর জড়িয়ে ধরাটা, অনেক সময় আমি বসে থাকি, এসে গল্প করো মা, প্রেম করো, অনেক সময় জড়িয়ে ধরে। অনেক সময় আমি গল্পের বই পড়ি, ওদেরকে শোনাই, গোপাল ভাঁড়, তারপরে আরো অনেক ধরনের রূপকথার গল্প। আপনার লেখাপড়ার হাতে মানে খড়ি বা পড়ালেখার কতটুকু পর্যন্ত? আমি ওই যে ভবঘুরে থাকছি যখন, ওই যে বললাম সমাজ কলোনি, সেখান থেকে আমি একটু বয়স্ক শিক্ষা নিচ্ছিলাম। আপনার 6 মাসের বয়স্ক শিক্ষাতে আমি লেখাপড়া ওটুকুন, যাতে যদি লেখাপড়া জানতাম তাহলে তো আরো বড় কিছু করতে পারতাম হয়তো, না? অনেক বড় কিছু এমনিতেই আপনি করছেন, সমাজে আলো ছড়াচ্ছেন আপনি। আর এই যে আমরা অনেক সময় আমাদের একটা দুটা বাচ্চাকে টিনেজ বয়স বা বিভিন্ন বয়সে সামলাতে হিমশিম খেয়ে যায়, সেখানে আপনি এতগুলো সন্তানকে লালন পালন করছেন, তারাও তো টিনেজ বয়সে যায়, তারা তাদের বয়সন্ধিকালটা কিভাবে আপনি সামাল দেন? আমি একটা কথা বাচ্চাদেরকে বলি, বাবা স্বপ্ন দেখো, ছোট স্বপ্ন দেখো না, একটু বড় করে স্বপ্ন দেখো। তুমি চিন্তা করো তোমার মায়ের কথা, চিন্তা করো আমার কথা, চিন্তা করে দেখো
তুমি এখন যদি একটা বাইরের অনেক ধরনের ছেলেদের সাথে তোমাদের কথা হয়, তাদের সাথে যদি তুমি মিশে যাও, তাদের সাথে যদি প্রেম করো, এক সময় দেখো তোমাদের চোখের সামনে তোমাদের স্কুলের ভিতরে দেখো কত ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপর একটা বাচ্চা হয়, তারপরে কি করো, ছেড়ে দেয়। তোমরা কি এরকম শান্তি চাও? না সামনে লেখাপড়া শিখ করে আরও বড় কিছু হতে চাও? ওদের মন থেকে ওরা ওইটাই ইয়ে করে। অনেক সময় রাগারাগি করি, কারণ আমার কাছে যখন থাকে তাহলে আর আমি তার দায়িত্ব, ওর মা তো আর এসব দেখবে না যে ও কি করতেছে, আমারই দেখতে হয়। তো কোনো ধরনের ছোটোখাটো ঘটনা হলে এটা আমরা নিজেরা মিটে নিই। কিন্তু ওই প্রেম টেম করা এটা ওদের ভিতরে এখনো সেরকম ইয়ে হয়নি। আমরা চাই যে সবসময় পজিটিভ হোক এবং আপনার এই শিশুদের জন্য আমরা ছেলেমেয়েরা দেশ ছাড়িয়ে বিদেশে নাম করুক, আপনার নাম উজ্জ্বল হোক, কিন্তু তারপরেও তো মানে থাকে না ব্যতিক্রম দু একটা ঘটনা, সেই ধরনের কোনো ঘটনা ব্যতিক্রম থাকে যে অনেক আছে না, অনেক যেমন মার কাছে থেকে ওরা দেখে আসছে যে জিনিসটা, একটা জিনিস দেখে আসে সেটাকে ওরা অনেক সময় রিপ্লাই করে, ছোট হলেও ওটা রিপ্লাই, মানে তখন আমরা বলি যে বাবা এটা সবচেয়ে খারাপ। আপনার বাস্তব একটা উদাহরণ আছে, যেমন সুহান একটা ছেলে আছে, ও উদাহরণ না, ও ছোটবেলা 4 বছর বয়স থেকে ড্রাগস নিত। আপনার ওই রেল স্টেশনে থাকতো ক্যান্টনমেন্টের এদিকে। সেই বাচ্চাটাকে আমাকে এক পারি ফাউন্ডেশন আছে, তারা দেখছে যে এই বাচ্চাটা যদি এখানে থাকে তাহলে মারা যাবে, ওকে নিয়ে এসে আমাদের এখানে দিচ্ছে। প্রথম তো আমাকে তো দুনিয়ার ঢাকা শহরে যত গালি আছে সব আমাকে দিল। ও প্রথম দাদি কইছে, নানি কইছে, এখন আম্মা বলে আম্মারে চাকরি করে খাওয়াবে। যে ছেলেটা আমরা ব্রিজ দিয়ে উঠে অল্প বয়স থেকে কিভাবে 4 বছরে কিভাবে 4 বছর বয়স হলো, এখন ওর বয়স হচ্ছে আপনার প্রায় 7-8 বছর। 8 বছর। কোন ধরনের নেশা নিত সে? ওই যে ড্যান্ডি। আচ্ছা, এটা বড়দের কাছে দিত, বড়রা ওকে খাওয়াইতো, ও তো আর এটা বুঝে না। পরে দেখছি অনেক কষ্ট হয়েছে ওর জন্য। তো সেই ধরনের বাচ্চাগুলো, ওই ছোট ছোট বাচ্চাগুলো অনেক সময় এসে গালাগালি করে, অনেক আবার মেয়েরা অনেক ধরনের মেয়ে এসে প্র্যাকটিস করতে চেষ্টা করে। পরে এর জন্য আমরা জানি যে এটা ঝুঁকি হবে, ঝুঁকি নাই। ছেলে মেয়ে এক জায়গায় থাকলে যতই ভাই বোন বলে, কোনো না কোনো সময় যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো বদলাম। এর জন্য আমরা ওদেরকে আলাদা করে ফেলছি, একেবারে ছেলেদেরকে আলাদা। ছেলেরা থাকে আমার সাথে আর মেয়েরা থাকে দোতলায়, এইভাবে করে থাকি আমরা। এই সব গল্পের মধ্যে, এতগুলো সন্তানের গল্পের মধ্যে সবচাইতে আনন্দের যদি বলি কোনো ঘটনা? আনন্দের গল্প তো আমার সবই আনন্দের। এই যে ওরা যে পরীক্ষাতে পাশ করে, এই যেমন ভার্সিটিতে যারা পড়ে, আমরা কিন্তু 2টা বাচ্চা। কোন ভার্সিটিতে পড়ে? একটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে পড়ে একটা ছেলে ইকোনমিক্স নিয়ে, আরেকটা মেয়ে পড়ে আপনার মহিলা কলেজে অনার্স 4th ইয়ার আসছে, মানে লাস্ট ইয়ারে। হ্যাঁ, লাস্ট ইয়ার আসছে, ছেলেটাও লাস্ট ইয়ার আসছে। আরেকটা ছেলে যশোরে সেদিন পাঠাইছি, ও বাড়িই থাকে, ও আপনি ভর্তি পরীক্ষা দিতেছে, ভার্সিটির ভর্তি, ইন্টার শেষ করছে। অনেক বাচ্চা আছে ইন্টার শেষ করে চাকরি টাকরি করছে। বাহ, কি অতুলনীয় আনন্দ না! আপনি যেখানে কোনো মতে সাক্ষরতা করে শিখেছেন, সেখানে আপনার সন্তানেরা এখন বিশ্ববিদ্যালয়ে চলে। আমি যেটা না পারছি সেটাতে তো ওরা পারে, ওরা পারলেই তো আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আবারও একটি বিরতি নিব, আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা শুনছিলাম হাজেরা মায়ের হৃদয়স্পর্শী গল্পগুলো। আবারও আসছি, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে ছিলেন এবং শুনছেন আমাদের গল্প। জীবন থেকে নেয় আজকের পর্বে আছেন হাজেরা মা। হাজেরা মা, আমি যে বিষয়টি জানতে চাইছিলাম যে সবচেয়ে আনন্দজনক ঘটনা আমরা যেমন শুনতে চেয়েছি, আবার সবচাইতে বেদনাদায়ক যদি বলবো এতগুলো সন্তানের মধ্যে, কার জীবনটা, কার মানে সেই মায়ের, অনেকের মা মারা যাওয়া, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, এরকম কোন গল্পটা সবচেয়ে বেশি আপনাকে মানে হৃদয়ে আঘাত করে? অনেক গল্প আছে, তার ভিতরতে আমাদের এই যে 3 ভাই আমাদের এখানে আছে। তার মা মিরপুরে থাকতো, সে যখন বিদেশে যায়, সে তখন কিছুদিন যাওয়ার পরে সে মারা যায়।
নিবালন বারণ গিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা। 3 ছেলে। তারা তখন কত বছরের ছিল? একজন ছিল আপনার, ও সবাই তখন 2 মানে একটার পরে একটা আসতো তো, জি। একটা 2 বছরে আসছে, আরেকটা 1.5 বছরে আসছে। প্রথমটা 1.5 বছর, প্রথমটা আপনার 2 বছরে আসছে, পরেরটা 1.5 বছর, তারপরেরটা 2.5 বছরে আসছে। এমন 3টা বাচ্চা আমার কাছে আসছিল। তো তাদের মা মারা যাওয়ার পরে যে ওদেরকে আর দেখার কেউ ছিল না, মানে বিদেশে মারা গেছে তো, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো ওই বাচ্চাগুলা ওই বাচ্চা 3টার জন্য আমার খুব কষ্ট হয়। তার ভিতর থেকে কোনো এক দুর্ঘটনা একটা ছেলে মারা গেছে, সেটা তার নানিরা লাশটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে দাপন আপনার এখানে থাকা অবস্থায়? হ্যাঁ, আচ্ছা। কিন্তু এমনি অ্যাক্সিডেন্ট করে নামাজে, বৃষ্টিতে ভিজছিল, নামাজের কারেন্ট বিদ্যুতের শর্ট খেয়ে মানে। তো ওই জিনিসটা আমাকে সবসময়, এমনি তো মানি। তারপরে বাচ্চাগুলো আমার কাছে, ওরা 4 ভাই ছিল। 1 ভাই এখন ভার্সিটিতে পড়ে, আর 3 ভাই এখন একটা ম্যাট্রিকে দিবে, একটা 9-এ পড়ে, আর একজন চলে গেছে। এটা আমাকে, ওর জন্য আমি সবসময় কষ্ট পাই। ওর হাসিটা খুব সুন্দর ছিল, এত সুন্দর হাসি, পৃথিবীর শ্রেষ্ঠ। মানে যে বাচ্চাগুলো আমাকে মাথা বেঁধে দিত, ছেলেরা আমাকে মাথা বেঁধে দেয়, তারপরে চুলটা কি সুন্দর করে সাজাইতে হবে, মায়েরটাখানি চুলটা বেঁধে দেই। সেই বাচ্চাগুলো যদি, অনেক বাচ্চা আছে চলে গেছে, মারা রাস্তায় রাখছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ছুটিতে নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেগুলোও কষ্ট পাই। এই জিনিসগুলো আমাকে আবার সত্যি কষ্ট দেয়। একদিন তো মা ডাকছে, এই জিনিসটা কিভাবে বুঝাবো আপনাকে আমি যে কত কষ্ট পাই। আমি সবসময় বাচ্চাদের জন্য দোয়া করি, সবসময়। আমার বাচ্চারা এমনি নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, আরবির ভিতরে মহিলা আরবি মাস্টার আসে, সবাই পড়ে। 40টা বাচ্চা থাকে, সবাই আরবি পড়ে। আপনি আপনার সামর্থ্যের মধ্যে আর কি সার্বিকভাবে চেষ্টা করছেন তারা যেন পরিপূর্ণভাবে একটা বেড়ে সুন্দর ওঠে। একটা মানুষ হয়ে যায়, মানে পরিপূর্ণ বলতে বুঝে যে সুন্দর একজন মানুষ, মুক্ত মনে একটা মানুষ, যাতে আজকে যে আমাকে, আমরা ওকে সহযোগ, ও যাতে ও আরেকজনকে সহযোগিতা করে। তো আমার অনেক বাচ্চারা করে। মানে আপনার মতো বড় মনের একজন মানুষের কাছে তারা বড় হচ্ছে, নিশ্চয়ই তাদের মানসিকতা ওরকমই হচ্ছে। আপু বড় মন কিনা জানি না, তো মানুষ হিসাবে তো আমার এটা করার দায়িত্ব। আমি নিজে দেখছি, ভুগছি, তাই আমি করছি। আমরা অনেক সময় শুনে থাকি যে সমাজের এই যে ব্রথেল যেটা আপনি বললেন, এরকম এটা থাকা এক ধরনের ভারসাম্য বলা হয়, যে অনেক পুরুষরা আছে, তাহলে সেই ক্ষেত্রে নারীদের উপরেও নির্যাতনটা কম হয়, যৌন নির্যাতনটা। এটা আপনি কি মনে করেন এই জায়গা থেকে? এটা তো আগে তাই মনে করতাম, আমরাও তাই মনে করি যে বোতলগুলো থাকা, সমাজের যে মেয়ে নারীগুলো আছে তারা একটু সেফ থাকে। আর ছোট ছোট মেয়েগুলোই এখন দেখেন না কিভাবে ঘরে ছোট মেয়েকে, মারা বাসায় কাজে যাচ্ছে, ছোট বাচ্চাদেরকে রেখে নিরাপদ রেখে থাকতে পারতেছে না, কারো না কারোর কাছে দিয়ে যেতে হচ্ছে। আগে তো এগুলো ছিল না, এত ছোট বাচ্চাদের তো কেউ কখনো। এবং আমরা পত্র পত্রিকায় সারাক্ষণই দেখতে পাই যে শ্বশুরের হাতে, অমুকের হাতে, তমুকের হাতে, এটা ভাইয়ের হাতে, বোনের হাতে এগুলো হচ্ছে। আগে তো এরকম ছিল না আপা, বোতলগুলো ছিল ছেলেদের, কেউ তো আর বোতলের থেকে তো মেয়েরা তাদের বাসায় এসে নিয়ে যেত না, ওইভাবেই তো মেয়েরা তো সেফ থাকতো, সমাজের মানুষগুলো তো সেফ থাকতো, বাচ্চাগুলো তো সেফ থাকতো। আমার মনে হয় বোতলগুলো থাকলে সমাজের এই ছোট ছোট মেয়েগুলো আজকে এত ধরনের সমস্যায় পড়তো না, রেপ হতো না, মেরে ফেলতো না। পাট খেতে দেখেন, আখ খেতে, কোথায় কোথায় না বাচ্চা পাওয়া যায়, পানিতে হাত পা বেঁধে রেখে দেয়। এটা একটা কি যে কষ্টকর জিনিস। এখানে এই যে কিছু কিছু বছর ধরে আমরা এগুলো দেখছি। সেক্ষেত্রে আপনি সমাজকে কি বার্তা দিতে চান?
এটার ব্যাপারে সমাজ দেশের মানুষই ভালো বুঝে যে তারা কি চায়। এতটুকু মানুষ যদি এভাবে ছোট ছোট মেয়েগুলো যদি রেপের শিকার হয়, আজকে হয়তো আমার মেয়ে কালকে আপনার, এরকম হবেই, তখন আর প্রতিকার করা যায় না। এখন যদি সমাজের মানুষ বুঝে যে এইগুলো থাকলে এই অন্তত এই বাচ্চাগুলো বাঁচবে, আর পাপ পুণ্যের হিসাব তো উপর আল্লাহ করবে, বান্দাদের তো আর করতে বলেনি। যদি পাপই হয় সেটা উপর আল্লাহ দেখবে, কিন্তু মানুষগুলো তো সেফ থাকবে, বাচ্চাগুলো তো সেফ থাকবে। কিছু কিছু টিকটকে দেখেন কি অবস্থা পা, ছোট ছোট মেয়েদেরকে, মেয়েরা কি অবস্থা করে, এটা ভালো লাগে না আপা। আমরা কখনো টিকটকের ভিতরে দেখি, বাচ্চাদের দেখতেই দেই না, আমরা সবাই ধমক দিই টিকটক দেখো না। ওরা মোবাইল তো ব্যবহার করে না, ওই টিভিতে নেট লাগাইলে হয়তো টিকটক দেখতে চায়, তখন বলি এটা দেখাটা ঠিক না। তুমি ছবি দেখো, কালকে রাতে 2টা ছবি দেখাইছি বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদের ছবি, একটা ভূতনাথ আর একটা ওই যে একটা জুতা নিয়ে 2টা বাচ্চা, ছবিটা হয়েছে এটা দেখাইছি। তারপর একটা হয়েছে যে হক, ইরানি সিনেমাটা না বাংলাদেশ একটা ছবি আছে, ওই যে 2টা বাচ্চা এক জুতা নিয়ে স্কুলে যাওয়া আসা করে, এটা এটা একটা ইরানের ছবি না, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওদের ভাই বোন একজন একটা পরে এসে আর একজন পরে, একজন পরে একটা ড্রেনে পড়ে যায়, জুতাটা কি অবস্থা, বাপদেরকে জেলে নিয়ে যায়, চাকরি কেউ আর কাজ দেয় না, এই জিনিসগুলো বুঝাইছে। বাপ দৌড়ে জুতা করে, উইন করে, জুতার জন্য চুরি করে, তারপর এই মানে ও ভয় পায় যে ঈশ্বর আইসা ওকে শাস্তি দিতেছে। চমৎকার এই ভালো ভালো এই জিনিসগুলো ওরা ওদেরকে দেখায়। তোমার একটা আছে হক, নতুন একটা, এটা ছবিটা বেরোয়নি কিন্তু আমি ওদেরকে বুঝাই যে দেখো এটা কি। তারপর ভূতনাথ ওরা দেখে, ভূত আঙ্কেল এগুলো দেখাই, ছোট ছোট যত ছবি আছে যুদ্ধের হোক যা হোক দেখাই, আমি ওদেরকে চেষ্টা করি। এই যে আপনি আপনার জীবনটা শুরু হয়েছিল একরকম ভাবে, এখন এক ধরনের স্বস্তি শান্তির মধ্যে, মানে আত্মার দিক থেকে তো আপনি স্বতঃস্ফূর্ত আছেন এখন। তো এখানে কি কখনো মনে হয়, ওই জায়গাটা ফিল করেন যে আপনার জীবন সঙ্গী যদি থাকতো বা নাই, এই জায়গাটা কি উপলব্ধি? না আপা, এটা আমি ফিল করি না। আমার মনে হয় না যে জীবন সঙ্গী, আর জীবন সঙ্গী হলেও তো ওই বাচ্চাই দরকার ছিল, বাচ্চা তো আমার আছে, জীবন সঙ্গীর কথা আসি থেকে, এটা আমার মনে হয় না। কারণ সারা জীবন তো দেখে আসছি যে যৌনকর্মী হোক আর নন যৌনকর্মী হোক, স্বামীদের নির্যাতন তো কপালে আছে। এর থেকে ভালো না আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমি মার দরকার, মা ডাক শোনার ইচ্ছা ছিল, আমি 1000 সন্তানের মা ডাক হবো একদিন। এখন তো 100 সন্তানের, এক সময় দেখবেন আমি 1000 সন্তানের মা হব। এবারে জানতে চাইবো যে আপনি যদি আবার জীবনটাকে শুরু করতে পারতেন, তাহলে কিভাবে শুরু করতে চাইতেন? কোন জীবনটা? একদম যদি আপনি আবার শৈশবে ফিরে যাওয়া যেত এবং তখন আপনার সুযোগ থাকতো যে আপনি জীবনটাকে অন্যভাবে গড়ে তুলবেন। যেটা যাবে না সেটা নিয়ে ভাবি না, কারণ আমি জানি শৈশবে আর ফিরে যাবে না, আর ওই চিন্তাও করি না। তারপরে তো আমরা কল্পনায় অনেক দূরে হারিয়ে যাই, অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখি। আমার শুধু মনে হয় আমরা বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে একটু মজা করা যায়, সে চিন্তা সবসময় করি। কিভাবে ওরা একটু ভালোভাবে থাকতে পারে, একটু ভালো কিভাবে পড়াশোনা করতে পারে, একটু ভালো জায়গা কোথায় পাই, এটা চিন্তা হয়। ওইদিকে চিন্তা হয় না, সামনে পিছনে মানে শৈশবের আর এখন কোনো চিন্তা নেই, কারণ শৈশব তো আমি শেষ করে আসছি, ওই জীবনটা আর চাই না। এত যন্ত্রণাদায়ক এবং কষ্টে ছিল যে আপনি ওইটাতে ফিরতেই যেতে চান না। চাচ্ছি সামনে কিভাবে আগুন চায়, আমার মতো আরেকজন কিভাবে দাঁড়া করাইতে পারি, এই মেয়েদের ভিতর থেকে আমার একজনকে দাঁড়াতে হবে। আমাদের চেষ্টা আছে, যে মেয়েটা এখন অনার্স 4th ইয়ারে আছে সে এখানে। হাজেরা মার বয়স কত এখন যদি জিজ্ঞেস করি? 55 ওভারটেক করছি, 56তে পড়েছি। আচ্ছা, এই তো 4 তারিখে। কিন্তু হাজেরা মাকে কিন্তু সেই শিশুদের মতো উচ্ছল প্রাণোচ্ছলই মনে হচ্ছে। আপনার এত বয়স বোঝাই যাচ্ছে না। না আপা, আমার বাচ্চারা আমাকে
কদিন আগে জন্মদিন গেল এই তো 4 তারিখে জন্মদিন গেছে। ওরা যে আমাকে কি যে আপনাকে কিভাবে বলবো, অনেক বাচ্চা বাইরে যারা থাকে তারা আসছে, সেন্টারে তো আছে, এদের বকশিসের টাকা জমায় জমায় আমার জন্য শাড়ি কিনছে, গিফট কিনছে, গ্লাস কিনছে, কারণ ওরা আমার কাপ ভেঙে ফেলে। মজা লাগে, ওরা আমার প্রতি বছর আমার 10-15টা কাপ তারও বেশি ভেঙে ফেলে। আপা এই যে নতুন কাপ জোগাড় করে জন্মদিন আসলে ওরা নতুন কাপ দেয়, শাড়ি দেয়, ছবি বাদাই করে, ছবি আঁক করে, নিজেদের টাকা দিয়ে আমোদ ফুর্তি করে। এই যে সেদিন অনেক, আমি কই কি গিফট আমি নিব কি করে, একটা চাইনিজে গেছে, ওরা চাইনিজ খাবে, আমি খাওয়াবো, খাওয়াইছি। আমার ভালো লাগছে, সব ধরনের সব বাচ্চারা আসছে, সব বাচ্চারা না, আপনার প্রায় 70-80 জন বাচ্চা আছে, দেখা যোগাযোগ করছে। আবার কেউ কেউ ফোনে যোগাযোগ করছে, মা সরি আইতে পারিনি, মা মাফ করে দিও, এভাবে বলছে। তো এটা মানে ও কাজে আছে দেখে আসতে পারেনি ওরা, অনেকে দেশের বাইরে আছে, অনেকে মারা গেছে। এই যে সন্তান, এদেরকে রেখে এক সময় তো প্রত্যেককেই যেতে হয় এই পৃথিবীর মায়া ছেড়ে, তখন আসলে কি হবে এটা ভেবেছেন কখনো, বা তাদের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? আপা মরে তো যাব, স্বপ্ন দেখতে ইচ্ছে করে আপা, স্বপ্ন দেখি যে একটা নিজস্ব একটা বাড়ি হয়েছে, সেখানে ছেলে বাচ্চাদের সব ধরনের বাচ্চারা এখানে থাকতে পারবে, লেখাপড়া শিখতে পারবে, এখানে নিজেদের স্কুল হবে, নিজেদের কলেজ হবে, সত্যিকারে একটা মানুষ গড়ার কারখানা হবে এখানে। এটা সবসময় দেখি, যেই বাচ্চারা আজকে অন্য জায়গায় কাজ করে, সেই বাচ্চারা এসে এই সেন্টারে চাকরি করবে। আমি তো থাকবো না, কিন্তু ওরা তো থাকবে। একটা সব ধরনের বাচ্চাদের এখানে আপা, শুধু যে যৌনকর্মীদের বাচ্চারা থাকে তা না, এখানে যারা বাসায় কাজ করে তাদের বাচ্চাও কিছু থাকে, কিছু রাস্তার টোকাইরা থাকে, সব ধরনের বাচ্চা থাকে। মানুষ এখানে, আমি মানুষের আলাদা করি না, সব একসাথে থাকো, সত্যিকার একটা মানুষ হও। অশেষ অশেষ ধন্যবাদ। আপনার এই যে মানে সংগ্রাম, নিজের ভেতরের যন্ত্রণাকে আপনি কি করে সমাজের আলো তৈরি করেছেন, সমাজে আলো ছড়িয়ে দিচ্ছেন, এই গল্পগুলো শুনলাম, দর্শকরা শুনলো, নিশ্চয়ই দর্শকদের অনেক ভালো লেগেছে এবং অনুপ্রাণিত হবে। এবং আপনার যে সংগঠন শিশুদের জন্য আমরা, এর পেছনে তারা সহায়তার হাত বাড়াবে এটা প্রত্যাশা করি। এবং আপনি দর্শকদের জন্য শেষ কথা বলবেন। আমি দর্শকদের জন্য এই কথাটাই বলতে চাই যে শুধু যে যৌনকর্মীদের বাচ্চা তাদের হাতে তারা যে শিক্ষিত উঠবে তা না, সব অসহায় যে পথের রাস্তার যে বাচ্চাগুলো আছে তাদেরকে আপনারা ভিক্ষা না দিয়ে একটা বই দেন। ভিক্ষে দিলে তার অভ্যাস খারাপ হয়ে যাবে, একটা বই দিয়ে একটা অক্ষর শিখালে সে জ্ঞানী হবে। এটা আমি আমার সব দর্শকদের বলতে চাই, এটুকুই। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। হাজেরা মায়ের গল্প আমাদেরকে শেখায় যে কি করে তার নিজের যন্ত্রণাকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং সমাজের শিশুদের প্রতি তিনি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, শিশুদেরকে গড়ে তুলছেন, তার পাশে যদি আমরা দাঁড়াই, সেই সব শিশুরা সমাজে এক একজন ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে, নতুন প্রজন্ম আলো ছড়িয়ে দেবে বিশ্বের মাঝে। এই ছিল আমাদের আজকের গল্প। সকলে ভালো থাকুন। আগামী পর্বে আবারও নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে। শুভকামনা।